আলোচনা করছিলাম কস্টিকাম নিয়ে। কস্টিকাম আমাদের প্রতিদিনের মানে অনেক বেশি ব্যবহার হয় এরকম একটা মেডিসিন। কস্টিকাম ক্লাসিক্যাল ওয়েতে তো অনেক ইউজ করা যায়, এবং কস্টিকাম বর্তমান সমাজ ব্যবস্থায় তো ক্যারেক্টারের সাথে অনেক বেশি মেলে। আমরা যেহেতু ফোকাস করি ম্যান ইন ডিজিজটাকে, তো আহ, তার সাথে আমরা তার আইপিআর এর বিষয়গুলোকে দেখি। তো এরকম পরিস্থিতিতে কস্টিকাম ক্ষেত্র তৈরি হওয়াটা তো কোনো ব্যাপারই না। বিশেষ করে দীর্ঘ সময় ধরে আম, দেখা যাচ্ছে যে আপনি যদি রাষ্ট্রীয় ব্যবস্থার কথা চিন্তা করেন, এক ধরনের স্বৈরতান্ত্রিক বিষয়, বাক স্বাধীনতায় আহ, মানে খর্ব করার বিষয়, এরকম একটা দীর্ঘ সময়ের সিচুয়েশন। কিন্তু সেই জায়গায় কস্টিকাম তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক, যেখানে আপনাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, যেখানে অন্যায় অবিচার হচ্ছে, আপনি ল অ্যান্ড অর্ডার আমরা আপ টু মার্ক পাচ্ছি না, তাই না? কোর্টে গেলেন, কোর্টে যে বিচার নাই, যে বাদী সেই উল্টো ফাঁদের মধ্যে পড়ছে। এইটা তো আমাদের সমাজ ব্যবস্থার কমন একটা জায়গা। হ্যাঁ, যখন ডিকটেটরশিপ চলে তখন সেই জায়গাগুলোতে হয়। তো এরকম ক্ষেত্রে কস্টিকাম প্রচুর পাওয়া যাওয়ার কথা। হ্যাঁ, আমরা চিনি না বা জানি না বলে আমরা কস্টিকাম দিতে পারি না। তো আমার উচিত ছিল হয়তো কস্টিকামটা 1 বছর আগে নিলে আপনারা আরো ভালো কস্টিকাম দিতে পারতেন। তা আমি গতদিন কস্টিকামের যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে আসবে। কেন ঘুরে ফিরে আসবে? ধরেন যে অ্যানার্কিস্ট, অ্যানার্কিস্ট নানান পদের অ্যানার্কিস্ট হয়। সেটা যে রাষ্ট্র ব্যবস্থাকে সংশোধন করতে হবে সেটা না, আপনার সমাজে যে প্রচলিত নিয়ম সেটার বিরুদ্ধে হতে পারে, আপনার পরিবারে হতে পারে, আপনার বাবার বিরুদ্ধে হতে পারে, আপনার বইয়ের বিরুদ্ধে হতে পারে। মোট কথা, শাসক শ্রেণী বা তার উপরে ডমিনেট করে এরকম শ্রেণীর মানুষ যখন তাকে তার দ্বারা আহ, সে নিপীড়িত শোষিত হচ্ছে, এবং তার কাছে মনে হচ্ছে যে না, এই জিনিসটা অন্যায়, এটা এরকম হওয়া না, এখানে সংশোধন করা দরকার, তখনই না সে রিভোল্ট করছে, তখনই বিদ্রোহ করছে, তখনই না অ্যানার্কিস্ট হচ্ছে। তো অ্যানার্কিস্টকে যদি আমরা সূক্ষ্মভাবে বুঝি, প্রত্যেকটা জায়গায় সূক্ষ্মভাবে বোঝার আছে। কস্টিকামটা আমার নেওয়ার আরেকটা উদ্দেশ্য আছে। কস্টিকামের মধ্যে বেশ কিছু খুব ডিপ থটেড রুব্রিক্স আছে। আমরা এই রুব্রিক্স গুলাকে শুধু রুব্রিক্স হিসাবে জানতে চাই না। আমরা এই রুব্রিক মানে আমি আপনাদেরকে তো এর আগেও বলেছি যে কোন কোন রুব্রিক্স জাস্ট একটাই আছে, যে আমাকে দ্রুত ভালো করে দেন, আমি ক্যারেট ডিজেক্ট ক্যারেট নিয়ে নিলাম। এটা হলো সিঙ্গেল একটা রুব্রিক্স। কিন্তু কস্টিকামের মধ্যে এখানে কিছু কিছু রুব্রিক্স আছে যেগুলা একটা রুব্রিক্স দিয়ে পুরো একটা মেন্টালি স্টেটকে বোঝায়। মেন্টালি স্টেট মানে তার মানসিক অবস্থাকে দেখায়। তো এই কারণে ওগুলাকে আমাদের একটু সূক্ষ্মভাবে একদম ডিপ লেভেলে বুঝতে হবে। এই কারণে আমি হয়তো এই কয়েকটা ক্লাসের মধ্যে কিছু জিনিস রিপিট করব। এই রিপিটটা হচ্ছে আপনাদের জন্যই, আপনারা যাতে ভালো করে এটাকে ব্যবহার করতে পারেন, কস্টিকাম যাতে মিস না হয় সেটাই। তো গতদিন আমি যে রুব্রিক্সটা বা 1-2 বার বলেছিলাম, ব্যাখ্যা ওইভাবে হয়তো করিনি। আমি আজকে আরেকটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ফ্যানাটিসিজম। ঠিক আছে, ফ্যানাটিসিজম আমি মনে হয় মানে বলেছিলাম। ফ্যানাটিসিজমের আপনি যদি ডিকশনারি মিনিং করেন তাহলে আপনি পাবেন হচ্ছে গোঁড়ামি। গোঁড়ামি, হ্যাঁ, অন্ধ অনুরাগ যেটাকে বলে, অন্ধ অনুরাগ, এটা লিখে নিতে পারেন। এই অন্ধ অনুরাগটা ডিকশনারিতে ওইভাবে দেওয়া নাই, কিন্তু আমি এটাকে অনুবাদ করেছি এভাবে, অন্ধ অনুরাগ। হ্যাঁ, আমরা ধরেন আহ, রাজনৈতিক আলোচনা করতে ইচ্ছা করে না, আপনারা অভয় দিবেন। আমরা গত সময়ে কি দেখেছি? এটা আমার সামনে অন্যায় হচ্ছে, আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হচ্ছে রাজপথ, কিন্তু আমি যে অন্যায় করছে তার সাথে তার পেছনে আমি দাঁড়ায় আছি, আমি প্রতিবাদও করতেছি না। বা আমি কথা বলতে হবে, আচ্ছা আমি মানুষের সামনে বলতে পারতেছি না, অ্যাটলিস্ট নিজের মনের মধ্যে ইয়ে করব সেই চিন্তাও আমার থাকতেছে না, তাহলে এটাও কিন্তু এক ধরনের গোঁড়ামি। আমরা যেটাকে বলতেছিলাম দলকানা, তাই না? তো ফ্যানাটিসিজম ঠিক ওরকম না, কিন্তু কাছাকাছি, এক ধরনের অন্ধ অনুরাগ। মানে কি, তার নিজের যে চিন্তাধারা, যে বিবেক বিবেচনা,
হ্যাঁ, এক জায়গায় বায়াসড হয়ে গেছে, সেটা দিয়ে তার বিবেক বিবেচনা যেটা তৈরি হয়েছে, যেটা তার সঠিক মনে হচ্ছে সেটাতেই অটল থাকা। ওটাও কিন্তু তার কাছে মনে হয়েছে যে না, শাসক শ্রেণী রক্ত ঝরাচ্ছে, ঠিক আছে, এটাই ঠিক, এটাই করতে হবে, ওরাই বরঞ্চ রাজাকার, ওদের ওদের রক্ত বাংলার মাটিতে রঞ্জিত হবে, সেটা তার ধারণাই ঠিক। কিন্তু ফ্যানাটিজমের বিষয়টা হচ্ছে, ফ্যানাটিজম কিন্তু করে কি, ওই আঙ্গে কস্টিকাম কিন্তু ওই ন্যায়ের বিষয়টা আছে, ওটা তো ন্যায় ছিল না, কিন্তু কস্টিকামের মধ্যে ন্যায়ের বিষয়টা আছে, তার নিজস্ব চিন্তা চেতনা বিচার বুদ্ধি, হ্যাঁ, ওইটাতেই সে একদম আঁকড়ে থাকে, একদম ইয়ে হয়ে থাকে, যেটাকে ডিকশনারিতে খুব ছোট্ট করে একটা ওয়ার্ড দিয়ে বোঝাই দিয়েছে, সেটা হলো গোড়ামি। তাহলে ফ্যানাটিসিজমের মূল বিষয়টা বুঝলেন, ফিলিংসটা আমি যেটা মনে হচ্ছে সেটাতেই আমি থাকবো। যেমন আমি গতদিনকে একটা উদাহরণ বলতে যে বললাম, আবার বলতেছি, একটা রুগী আসছে, রুগী এসে বলছে যে আমি শুধুমাত্র হোমিও ওষুধই খাবো, আমি শুধুমাত্র হোমিও ওষুধই খাবো, তাতেই আমার অসুখ ভালো হোক আর না হোক, আমি হোমিও ওষুধ খাবো। হোমিও হোমিওপ্যাথি ওষুধ তো বড় বড় মানুষ খেয়েছে, মহাত্মা গান্ধী খেয়েছে, নেতাজি খেয়েছে, আরো ভালো ভালো ফজলক খেয়েছে, রবীন্দ্রনাথ হোমিও ওষুধ দিত, তার মানে সেও হোমিও ভক্ত ছিল। কত বড় বড় মানুষরা সব হোমিও খেয়ে গেছে, আর কত বড় বড় অসুখ ছেড়ে গেছে হোমিওতে, আমি শুধু হোমিও খাবো। কিন্তু তারপরেও এই হোমিও খাওয়া সত্ত্বেও এই ব্যক্তির সেরকম কোনো উপকার হচ্ছিল না, তারপরেও সে হোমিওপ্যাথি ছাড়া অন্য কি কোনো ওষুধই নিচ্ছে না। শুধু তাই না, এই হোমিওর বিরুদ্ধে যদি তার পরিবারের কেউ যদি কোনো কথা বলে, এই তুমি এটা খেও না, এটা খেয়ে তো তোমার উপকার হচ্ছে না, তোমার কোনো উন্নতি নাই, বরং দিন দিন খারাপ হচ্ছে, এই টাইপেরও যদি কোনো কথা বলে, এই কথা শুনতে সে নারাজ, শুনবেই না। সে এটা বুঝতে পারছে না যে হোমিওপ্যাথি দিয়ে এই রোগটা চিকিৎসা করা সম্ভব না। শোনেন, একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যে প্রত্যেকটা প্যাথিতে, আমাদের বিশ্বে যতগুলো প্যাথি আছে, ন্যাচুরোপ্যাথি বলেন, হোমিওপ্যাথি বলেন, অ্যালোপ্যাথি বলেন, আকুপ্রেশার বলেন, আকুপাঞ্চার বলেন, যত ধরনের প্যাথি আছে, সব প্যাথিরই স্কোপ এন্ড লিমিটেশন আছে। স্কোপ এন্ড লিমিটেশন সব প্যাথির মধ্যে আছে। 100% কোনো প্যাথি রোগ 100% ভালো করতে পারে না। কিন্তু এই পার্সন বুঝতেছে না যে তার যে অসুখটা হয়েছে, সেই অসুখটা এখন আর হোমিওপ্যাথিতে সম্ভব না। এবং প্রত্যেক প্যাথির যে একটা স্কোপ এন্ড লিমিটেশন আছে, সেটাও সে মানতে নারাজ। না, আমি মানি না, হোমিওপ্যাথিতেই হবে। মহাত্মা গান্ধীর হয়েছে, রবীন্দ্রনাথের হয়েছে, হোমিওপ্যাথিতেই হবে। আমাদের অমুক খেয়েছে, আমাদের সাবেক রাষ্ট্রপতি খেয়েছে, হোমিওপ্যাথিতে হয়েছে। মনে করেন যে চোখে ছানি পড়েছে, এবং ছানির তো অনেকগুলো লেভেল থাকে, ডায়াবেটিস পেশেন্ট যারা, তাদের ধীরে ধীরে ছানিটা গ্রো করে, একটু একটু হয়তো কুইকলি গ্রো করে, আর এমনি যারা আছে তাদের হয়তো একটু স্লো গ্রো করে। তো এই পার্সনের অনেক অ্যাডভান্স লেভেলে চোখে ছানি পড়েছে, মানে এমন যে চোখে ছানি যাদের আছে অভিজ্ঞতা, তারা কি হয়, দৃষ্টিশক্তির সামনে আমরা কি ঘোলাটে দেখি, তাই না? দিনের বেলা তো মনে হয় ঝাপসা ঝাপসা দেখা যায়, এত ঝাপসা ঝাপসা যে সে পড়তেই পারছে না, এই বড় বড় লেখা আছে সেটা পড়তে পারছে না, সামনে দিয়ে যেতে হবে এটাও দেখতে পাচ্ছে না, এরকম একটা কন্ডিশন। তো এখনো তার কাছে মনে হচ্ছে আমি হোমিওপ্যাথি খাবো, আমার ছানি ভালো হবে হোমিওপ্যাথিতেই, আমি প্রয়োজন হলে হোমিওপ্যাথি ড্রপ দেবো, তাও ভালো, আমি হোমিওপ্যাথি খাবো। আবার মনে করেন মাথায় একদম চুল নাই, আর সে ভাবছে যে না, আমি হোমিওপ্যাথি ওষুধ খাবো, আমার চুল উঠে যাচ্ছে, ইয়ে হচ্ছে, আমি হোমিওপ্যাথি ওষুধ খেলে একদম মাথার চুল ভর্তি হয়ে যাবে। রুগীর ভাবনা, আমি বিভিন্ন ধরনের রুগীর ভাবনা বলছি। আবার ধরেন আমাদের অনেক হোমিও ডাক্তার আছেন, যাদের বাচ্চাদের জাতীয় পর্যায়ে যে টিকাগুলা দেওয়া হয়, বা ওই যে 6টা, এখন তো বুস্টার ডোজ দেয়, 3টা টিকা একসাথে, তো সেই টিকাগুলা দিচ্ছে না বা দিতে দিচ্ছে না পরিবারের। অনেক দাদাকে দেখা যায় তার নাতিকে দিতে দেয় না, বাচ্চাকে তো দেয়নি, আবার নাতিকেও দেয়নি।
সে ভাবছে যে এগুলো ক্ষতিকর, আমি হোমিও ওষুধের মাধ্যমে টিকার অনুরূপ ডোজ দিব। আমাদের অনেক হোমিও ডাক্তার আছে, দেন লিস্ট দিয়ে দেয়, এটা হলো বিসিজির বিকল্প, এটা অমুকের বিকল্প, এটা তমুকের বিকল্প, এটা টিটেনাসের, এটা হামের, এটা পোলিওর। হ্যাঁ, এইভাবে কিন্তু হোমিওর ডাক্তার আমি নিজে দেখেছি, লিস্ট ঝুলানো থাকে। তো এই পার্সন মনে করছে যে না, আমি ওই বিসিজি, পোলিও, তারপরে হাম, এই ইয়েগুলা হচ্ছে আমি ওই টিকার যে সময় দেয় সে সময় হোমিও ডোজ খাওয়াবো, ওই ডোজেই টিকার কাজ করবে, এটা একটা ভাবনা। তো অনেক কিছুই আছে যেটাতে এই ব্যক্তির কাছে মনে হয় যে হোমিওপ্যাথিতে হয়ে যাবে। হ্যাঁ, যারা গোড়া তারা কিন্তু সহজে বুঝতে চায় না, সে এক ধরনের নিজস্ব চিন্তাধারা বিচারের, তার নিজস্ব বিচারধারায় চলতে থাকে এবং তার মধ্যে সে আবদ্ধ থাকে। আপনারা বলতে পারেন যে তার মধ্যে একদম ফিক্সড, একদম মানে কনক্রিটের মতন, কনক্রিট লাইক একটা মেন্টালিটি তৈরি হয়, কনক্রিটের মতন মানসিকতা তৈরি হয়। কনক্রিট কনক্রিট কি? কনক্রিট পাথরের মতন, তাই না? কনক্রিট কি? পাথরের তৈরি, যেটা পরিবর্তন করা যায় না। যেমন মানে আপনার কাছে মনে হবে সে একটা রোবট, যেভাবে প্রোগ্রামিং করে রেখেছে তার বাইরে সে বেরোতেই পারছে না। আমি বুঝাতে পারছি? তো গোড়া ব্যক্তি শুধুমাত্রই একপেশী চিন্তা করে, একপাক্ষিক চিন্তা করে, যেন তার চিন্তা একটা বিষয়ে আটকে গেছে। কথা বললে আপনি বুঝাবেন, ওর বাইরে আর ওই যাবে না। তাহলে কস্তিকাম নিজের ভেতর থেকে আসা বিচারধারায় আবদ্ধ থাকে এবং সেই বিষয়বস্তুর উপরে তার কঠোর মনোভাব এবং সেটা মেনে চলার একটা বিষয় থাকে এবং অন্যদেরকেও সে বিচারধারায় চালাতে চায়। নিজে তো করবেই। আমি আমার সন্তানকে টিকা দিইনি, একটা টিকাও দিতে দিইনি, আমার সন্তানের সন্তান হয়েছে, আমি আমার সন্তানকে উদ্বুদ্ধ করছি যে তুমিও দিবা না। তো মানে বিষয়টা কি হলো, তার যা চিন্তা থাকছে, তার যা বিচারধারা থাকছে, সে চায় অন্যরাও তার চিন্তা চেতনা অনুযায়ী চলুক। গতদিনও আমরা এই বিষয়টাই বলেছি। আমি গতদিন একটা উদাহরণ বলেছিলাম, ওটা তো ভাষা বলেছিলাম, এই কেসটা একটু হালকা করে বলি। ওই যে ধর্মীয় গোঁড়ামি নিয়ে বলতেছিলাম, কয়েক বছর মানে প্রায় 17-18 সালের দিকে কি হচ্ছিল তখন, ওই যে আইএস মেম্বার রিক্রুটস করতেছিল, বিশেষ করে সাবকন্টিনেন্টে বাংলাদেশ থেকে অনেক যুবক যুবতীরা, ইভেন আমি জানি মানে শুনেছি দম্পতি পর্যন্ত চলে গেছে, বাচ্চা রেখে চলে গেছে, হাজবেন্ড ওয়াইফ যুদ্ধ করতে আইএস এর ডাকে। হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে ধর্মীয় চিন্তা চেতনায় থাকা লোকজনদেরকে, বিশেষ করে দেখা যাচ্ছে তরুণ প্রজন্ম এবং যুবকদেরকে তারা বিভিন্ন ভাবে মোটিভেটেড করে দলে দলে সেখানে নিয়ে যাচ্ছিল। তো সেই রকমই ওই পেশেন্টটা আসছিল। এই বাচ্চাটা ছোটবেলা থেকে নিয়মিত মসজিদে যায়। হ্যাঁ, এবং চিটাগাঙে থাকতো। তো চিটাং অঞ্চলটা তো হচ্ছে একটু বেশি ধর্মকর্মের বিষয়গুলো একটু বেশি হয় আর কি, চিটাগাং, সিলেট। হ্যাঁ, আমরা দেখি যে উপকূল এলাকার লোকজন এরা ধার্মিক হয় বেশি। হ্যাঁ, এবং বেশ কট্টর ধর্মকর্মগুলোর সাথে তারা জড়িত, বিশেষ করে আমাদের অঞ্চলের তুলনায়। তো যাক, ঘটনা মানে চক্রে সে একটা গোপন গ্রুপ বা দলের সাথে যুক্ত হয়, সে নিয়মিত ধর্মচর্চা করত এবং সেখানে আমাদের দেশে মানে সেই গ্রুপের মানে আইএস এর আদলে সমাজ পরিবর্তনের কাজে মানে তার থিঙ্কিং ছিল যে আইএস তো ওই মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলগুলোতে ছিল, তো ওই জিনিসটা আমাদের দেশেও করা যায় কিভাবে, তার কনসেন্ট্রেশনটা সেই রকম ছিল। তো সে কাজটা খুব নিবেদিত প্রাণ হিসাবে শুরু করে এবং
মসজিদে যারা নিয়মিত নামাজ পড়তো সে আগে আগে আইডেন্টিফাই করতো যে কারা কারা নিয়মিত ফজরের নামাজ কারা পড়তে যায়। খেয়াল করে দেখবেন মসজিদে ফজরের নামাজ মুসল্লি কম হয়। যারা খুবই ধর্মপ্রাণ তারা ডেফিনেটলি ফজরে নামাজ জামাতের সাথে পড়ার জন্য যায়। তো সে করতো কি, ওই মসজিদে যে যারা তরুণ কম বয়স্ক তার সমপর্যায়ে বা তার 5 বছর 10 বছর কম বেশি হবে তাদেরকে সে টার্গেট করত এবং নামাজের পরে গল্প করতে করতে বিভিন্ন ধরনের ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করত। সমাজের বিভিন্ন দিক, কোনটা কুফরি হচ্ছে, কোনটা ধর্মসিদ্ধ না, কোনগুলো সৃষ্টিকর্তার নির্দেশে পালন করতো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে হেদায়েত করতো। ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলতো খুব সুন্দর হাসি দিয়ে। এবং মানে আমার সাথেও যখন সিটিং হয়েছে আমি তার এক্সট্রিম পর্যায়ে তার ট্রিটমেন্ট করেছি। মানে সে আর কাউকে সহ্যই করে না এবং তার মা বলছিল যে এও তোমার মুরিদ হতে চাই, মানে তোমার ইয়েতে যেতে চাই, তুমি ও দেখো ওকে হেদায়েত করতে পারো কিনা। আমার যেহেতু তখন দাড়ি অল্প অল্প দাড়ি ছিল, সেও আর আমাকে তো বাচ্চা বাচ্চা মনে হয়, সে আমাকে তো প্রথম ইয়েতেই সে খুব পছন্দ করে ফেলছিল। সে মানে খুব ভালোভাবে আমাকে বিষয়গুলো বোঝাচ্ছিল। তো যাক, সে ওইখানে এই কাজগুলা খুব সিনসিয়ারলি করতো, মানে একদম যেটাকে বলে ইমানদারির সাথে করা, আমরা বলি না ইমানদারির সাথে করা, এরকম করতো। তো আমিও পার্সোনালি ইয়ে করে দিয়েছি, সে অন্য কোনো বিষয়ে কথা বলতে চাইতো না। হ্যাঁ, যদি আমি কোনো অন্যদিকে নিয়ে যাই, বন্ধু বান্ধব বান্ধবীর কথা এই বিষয়গুলোর দিকে নিয়ে যাই, সে টেকনিক্যালি পরিবর্তন করে ওই একই জায়গায় নিয়ে যায় কথাগুলা। এবং সে তার ওখানে যে কাজগুলা করতো এর মধ্যে সে খুবই উৎসাহী ছিল এবং যেভাবেই হোক তাকে ওই কাজগুলো করতে হবে এবং নির্দিষ্ট সময়ে করতে হবে এমনটাই তার ভাবনা ছিল। সে মনে করতো যে দেশের সমাজ ব্যবস্থায় ইসলামী ভাবধারায় হওয়া উচিত। সংসদ চলবে, জাতীয় সংসদ চলবে কুরআন সুন্নাহর অনুযায়ী, বিচার ব্যবস্থা হতে হবে কোরআন অনুযায়ী। হ্যাঁ, মূলত আইএসএর তৈরি হয়েছিল তো ওই সংগঠনটা, তো এরকমই তারা আদর্শ নিয়ে চলতো এবং সেটা তাকে অনুপ্রাণিত করে। পরবর্তীতে সে এরকম আরেকটা গ্রুপের সাথে জড়ায় পড়ে এবং সে ভাবে যে সমাজের সবাইকে ইসলামী ব্যবস্থায় জীবনধারার মধ্যে পরিচালনা করতে হবে। তো সে যখন ক্লাস পড়তো, তো টিচাররা সম্ভবত ক্লাস 9 বা 10-এ পড়তো। তো টিচাররা যখন ক্লাসে ঢুকতো তখন সে আমরা কি করি, টিচার ক্লাসে আসলে আমরা দাঁড়ায় সম্মান করি। হ্যাঁ, যদিও এই ছেলেটা যখন ক্লাস করতো তখন ক্লাসের টিচাররা ঢুকলে কি হয়, বেঞ্চ থেকে দাঁড়ায় সম্মান করে, গুড মর্নিং বলে, সালাম দেয়। তো এ কখনো দাঁড়াবে না, কারণ সে মনে করতো যে টিচারকে দেখে দাঁড়ানোটা একটা বেদাত, এটা একটা কুফরি কাজ, অন্য কারোর সামনে মাথা নত করা যাবে না। এমনকি সে প্রচলিত যে লেখাপড়া ছিল চেতনার কারণে সে মনে করতো যে এগুলো হচ্ছে ইহুদিদের তৈরি, বিধর্মীদের তৈরি। বিধর্মীদের তৈরি কোনো জিনিস আপন করে নেওয়া যায় না। সে ওই ধর্ম থেকে ওইটুকুই শিখছে যে এটা বিধর্মীদের জিনিস, জিনিস এটাকে ছোঁয়া যাবে না। সে তখন তার ক্লাসে থাকা অন্য ধর্মের যে স্টুডেন্ট যারা আছে, ধরেন যে একটা হাই স্কুলে তো বিভিন্ন ধর্মের ইয়ে থাকে, খ্রিস্টান থাকে, হিন্দু থাকে অনেকে, তাদের সাথে মেলামেশা বন্ধ করে দিল, এমনকি কথা বলাও বন্ধ করে দিল। এবং সে তার সহপাঠী ও মানে মুসলমান যে বন্ধুগুলা ছিল তাদেরকে বিভিন্নভাবে ফুসলানো শুরু করলো যে তুমি ওই হিন্দু যে আমাদের ক্লাসমেট আছে ওদের সাথে কথা বলো না, ওদের সাথে কথা বলা যাবে না, ওরা হলো হিন্দুদেরকে কি বলে জানো, ভুলে গেলাম স্যার মালায়ন। হ্যাঁ, মালায়ন তো বলে, তো অভিশপ্ত আরেকটা কি যেন বলে, মানে মুশরিক স্যার। মুশরিক, মুশরিক কি বলে, আচ্ছা যাক, ওর ল্যাঙ্গুয়েজে ও বলতেছিলাম এখন ভুলে গেছি। তো ওরা হলো এই জন্য তোমরা মিশতে পারবা না। তাহলে চিন্তা করেন তার মেন্টালিটি কতটা কি লেভেলে চলে গেছে। তো বর্তমান শিক্ষা ব্যবস্থা হলো ইহুদিদের তৈরি।
হ্যাঁ, আর মুশরিক বা নাসারা এদের সাথে মেলামেশা করা যাবে না। এটা কি কোথাও বলা আছে? হাদিস কোরআনে ওইভাবে ইয়ে করা আছে ডাইরেক্টলি? আমার জানা নাই। তো যাক, এই যে ধারণাটা, এই ধারণাটা এটা তার নিজস্ব চিন্তা চেতনা, এবং সে এই চিন্তাধারাকে কঠোরভাবে পালন করত, যেটাকে আমরা বলি অনেস্টলি, বা যেটাকে আমরা বলবো ইমানদারির সাথে পালন করতো, এবং সে অন্যদেরকে আবার উদ্বুদ্ধ করত। এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটাকেই বলে হচ্ছে ফ্যানাটিসিজম। আমি কি বুঝাতে পারলাম? এটাই হলো ফ্যানাটিজম। এত গল্প দিলাম। এই যে হোমিওপ্যাথের প্রতি অনুরাগী, হোমিওপ্যাথদের অনুরাগ, হোমিও ডাক্তারদের টিকা না দেওয়া, এই ঘটনা, এই যতগুলো ঘটনা বললাম, আমি কিন্তু 4-5টা ঘটনা আপনাদেরকে বললাম, এই 4-5টা ঘটনার মূল জায়গা কিন্তু একটাই, এটাই হলো ফ্যানাটিসিজম। ফ্যানাটিসিজম কি আপনারা বুঝতে পারলেন? এটা না বুঝলে কিন্তু আপনারা কস্টিকামকে আর ইয়ে করতে পারবেন না, আগাতে পারবেন না। তো আজকে খুব গলার মধ্যে খুশখুশ করছে। যাক, জি বলেন। এটা কি ধর্মীয় গোঁড়ামি? নট নেসেসারি ধর্মীয়। আমি হোমিওপ্যাথি যেটা নিয়ে বললাম, ওটা তো ধর্মীয় ছিল না। আমরা মানে তথাকথিত ধর্মীয় বলতে যা বুঝি, ধর্মীয় বলতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, এটাই তো বুঝি, তাই না? কিন্তু ধর্মের অনুভূতিটা কি? ধর্মর মানেটা কি? রিলিজিয়াস মানে আমি কি বলেছিলাম? একটা পথ অনুসরণ করে। বুঝাতে পারলাম? এটা যে কোনো একটা বিষয় সেই পথটাকে অনুসরণ করছে। যেমন ধরেন যে ধরেন যে আমি নিরামিষ খাই। হ্যাঁ, আমি নিরামিষ, নিরামিষ না সরি, আমরা শাকসবজি খাই, তাদের কি বলে? নিরামিষ ভুজি নাকি? ভেজিটেরিয়ানের বাংলা কি? ভেজিটেরিয়ান, নিরামিষ, নিরামিষ, হ্যাঁ। নিরামিষ, হ্যাঁ। ভেজিটেরিয়ান, ভেজিটেরিয়ানরা যারা একদম ভেজিটেরিয়ানের মধ্যে একটা আছে ভেগান, ওরা আবার ডিমও খায় না। তো এদের ইয়েটা কি, চিন্তা চেতনা হচ্ছে যারা খায় না, মানে যারা এই ইয়ে খায়, মাছ মাংস অমুক তমুক খায়, শাকা এই মানে মাংস টাংস খায়, এদের কাছেও যাওয়া যাবে না। হ্যাঁ, আর ওগুলা তো ছোঁয়াও যাবে না। এবং যারা খায় তাদেরকে সে আবার ফুসলাচ্ছে, এরকম পার্সন। এটাকে আমরা ফ্যানাটিজম নিতে পারবো। মানে সে একটা পথ চিন্তা করেছে, একটা ওয়ে চিন্তা করেছে, এবং ওই ওয়ের বাইরে যাচ্ছে না, সেটা হলো ফ্যানাটিজম। আমি বুঝাতে পারলাম, একটা গোড়ামি আর কি, ওয়ান কাইন্ড অফ। ডক্টর জামিল হোসেন ভাই কি বুঝতে পারলেন? এটা নট নেসেসারি ধর্মীয়, ধর্মীয় হতে পারে। না, আমি বলছিলাম এটা ধর্মীয় গোঁড়ামি, অর্থাৎ যার ব্রেনে যেটা ধর্মীয় ল হিসাবে ঢুকে কাজ গেছে, করে সে ওইটার বাইরে যাইতেই চায় যাইতে না। চায় না। কিন্তু এটা হলো তার নিজস্ব চিন্তা চেতনা, সে নিজে একটা বানায় নিয়েছে। কোন জায়গায় কি আপনার কোরআন হাদিসে কোথাও বলা আছে যে হিন্দুদের সাথে মেশা যাবে না, ইহুদিদের সাথে মেশা যাবে না, খ্রিস্টানদের সাথে মেশা যাবে না? কোথাও বলা আছে? আমাদের এখানে অনেক হুজুর আছেন, মানে আলেম আছেন, তারা বলুক, কোথাও কিন্তু বলা নাই। কিন্তু এই ছেলেটা নিজে নিজে বানাইছে যে না, ওদের সাথে মেশা যাবে না। তাহলে এটা তার নিজস্ব চিন্তা চেতনা, এই দিক দিয়ে সে মানে গোড়া। তো যাক, সে একটা সময় তার উদ্দেশ্য পূরণের জন্য আইএসএ যাবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, এবং ধর্মের জন্য সে যুদ্ধ করবে, জিহাদ করবে, এবং বাঁচলে গাজী মরলে শহীদ, এই মূল মন্ত্র তার। এই সময় সে একদম স্কুল যাওয়া বন্ধ করে দিল। তারপরে কিন্তু তার মা নিয়ে আসে, রাজশাহীর মহিলা, সে নিয়ে আসে। তো তার একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য লেখাপড়া করাটা খুবই গুরুত্বপূর্ণ, ডেফিনেটলি। কারণ ম্যাট্রিক পাস করেনি। আমাদের শিক্ষা ব্যবস্থায় আপনি যদি ম্যাট্রিক না পাস করেন, তাহলে তো পিয়নেরও চাকরি হবে না, তাই না? তো লেখাপড়াটা করা খুব গুরুত্বপূর্ণ, সেটাকে সে বন্ধ করে দিল। তার মাথাতে এটাও ঢুকছে না যে যদি লেখাপড়া না করে, ডিগ্রি অর্জন না করে, তাহলে চাকরি বাকরি করতে পারবে না। তার বাবা কিন্তু ওর বড় চাকরি করে, শিপ, কোন একটা শিপ কোম্পানিতে আছে, ভালো বেতন টেতন। তো সে যদি চাকরি বাকরি না করে, ইনকাম করতে পারবে না, মানে সমাজ সংসারে প্রতিষ্ঠা পাবে না। হ্যাঁ, অন্তত পক্ষে নিজের খরচ চালানোর জন্য তো হলো তাকে কোনো একটা কাজ করতে হবে, কোনো একটা জব করতে হবে, এই জন্য তো তাকে লেখাপড়া শিখতে হবে।
এই জায়গাটাতে তার মধ্যে কোনো ইয়া ছিল না, সে কিন্তু একদম স্কুল যাওয়া একদম পুরোপুরি বন্ধ করে দিল। তো এই যে বন্ধ করে দিল, এই বন্ধ করে দেওয়া এই জায়গাটাকে আমি গতদিন বলেছিলাম, এটা কি, কোন রুব্রিক্স আমরা দিতে পারি? এনিওয়ান? ইমপ্রভিডেন্ট, অপরিণামদর্শী। আমি গতদিন এটা বলেছিলাম। হ্যাঁ, অর্থাৎ তার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে মোটেই খেয়াল থাকে না। সংগঠনের হয়ে কাজ করে সে যা পাচ্ছে তা নিয়ে সে সন্তুষ্ট। ওরা হয়তো কিছু দেয় বা ইয়ে করে বা রিক্রিয়েশনের ব্যবস্থা করে, সেটাতে সে সন্তুষ্ট। এভাবে আমি সংগঠনের সংস্থার হয়ে কাজ করব, তারা তো আমাকে বলেছে দেখভাল করবে, আর আইএসএ গেলে তো তখন $1000 করে দিবে, তো অনেক টাকা। $1000 মানে অনেক টাকা। যুদ্ধ করব, মধ্যপ্রাচ্যে থাকবো, ধর্মকর্ম করব, ইসলামকে প্রতিষ্ঠা করব। তো একেও হলো বিভিন্ন সময় ওই লিফলেট বানানো, এই লিফলেট বিতরণ করা, পোস্টারিং করা, এই বিষয়গুলোতে ওই সংগঠনের মানে যারা লিডার আছে তারা যখন ডাকতো, সে কোনো প্রকার প্রশ্ন ছাড়াই একদম দৌড়ায় চলে যেত। রাত্রে ডাকলেও সে চুপচুপ করে, বাপ মা বানাতে দেয় না, সে চুপচুপ করে বাড়ায় চলে যায়। হ্যাঁ, আজকে রাত্রে কাজ আছে, আজকে মসজিদে ওয়াজ আছে, থাকতে হবে, মসজিদের ওয়াজে সে ইয়ে করতে চাই, থাকতে চাই বলে দেখাচ্ছে সংগঠনের কাজ করছে। তো সে ওই কাজগুলাকে ইম্পর্টেন্স দেয়। তার মানে কি? তার মানে হচ্ছে ওই সংস্থার প্রতি তার মধ্যে কাজ করার এক ধরনের জোশ কাজ করছে, এক ধরনের জোশ চলে আসছে। সে নিজেকে ওই সংস্থার জন্য উৎসর্গ করে দিয়েছে। ঠিক আছে? মানে কি, আমরা যেটাকে বলছি প্যাশনেট বা আর্ডেন্ট, তাই না? আমরা বলেছিলাম প্যাশনেট, আর্ডেন্ট। গতদিনও আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলেছিলাম। প্যাশনেট আমরা কি কি লেখেছে বুঝছিলাম না, যার মধ্যে ইনভলভ একদম মনে হয় যে ওর মধ্যে লেখেছে কি, খেলা দেখতে দেখতে আমি যে সেদিন আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, হ্যাঁ, মহিলা, মনে আছে না? একদম প্যাশনেট, সেটা একদম প্যাশনেট হয়ে ডেডিকেটেড হয়ে চলে যায়। আমরা খেলা দেখতে গেলেও অনেক সময় এরকম হয়ে পড়ি। তো ধরুন সে কাজ করতে যে তার দেখা যাচ্ছে যে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, কারোর সাথে বসে কথা বলতে গেলে কনসেন্ট্রেশন থাকছে না। যেমন আমি দেখতে মানে আমার কাছেও যখন সে আসছিল, সে খুব ডিসহার্টেড অবস্থায় ছিল। তো আমি যখন তার রুমে ঢুকবো, মানে আমি তার বাসায় গেছিলাম দেখার জন্য, তো সে প্রথমে ঢুকতে দেয়নি, বলছে যে মা একটু পরে আমাকে একটু রেডি হতে দাও। তো সে কি করলো জানেন, একটা জুব্বা টাইপের ইয়ে পড়লো, হ্যাঁ, এটা পড়ছে, পরে মাথার মধ্যে একটা পাগড়ির মতন ক্যাপ আছে, ক্যাপটাই পাগড়ির মতন, আর মুখের মধ্যে পাউডার মাখছে, একদম সাদা ধবধবা। আমি তো দেখে বুঝতে পারছি এগুলা কালো, আর মুখ একদম পুরা ইয়ে করছে। ওই 5 মিনিট আমাকে বসে রেখে সে কিন্তু ড্রেস আপ করছে। এটা কেন করলো? হ্যাঁ, ভালো দেখানোর জন্য, তার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে সেই ইয়েতে, সেটা আমি যাতে বুঝতে না পারি। তো যাক, সে তার কাজের প্রতি অত্যন্ত নিবেদিত ছিল। হ্যাঁ, এবং সে নিজে নিজে ওই সংস্থার কাজগুলাকে, তার এনার্জি না থাকা সত্ত্বেও সে দেখা যাচ্ছে ডেডিকেটেড ভাবে করতে চায়, এবং দেখা যাচ্ছে যে যাদেরকে সে হেদায়েত করার জন্য ইয়ে করছে, তাদের প্রয়োজন হলে একটু কঠোর ভাবে ইয়ে করতে চায়। তো কস্টিকামের মধ্যে আমরা কিন্তু এই ফ্যানাটিসিজমটাকে খুঁজে খুঁজে ফিরলে কিন্তু আমরা পাই, বিভিন্ন লেভেলে পাই। ওই যে বললাম বইয়ের সাথে, সেখানেও কিন্তু পাওয়া যায়। তো আমরা এগুলাই দেখবো আর কি। তো এই ফ্যানাটিসিজমের সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ইনটলারেন্স, খুবই অতপ্রতভাবে জড়িয়ে থাকে। যেখানে ফ্যানাটিসিজম, সেখানে হচ্ছে ইনটলারেন্স। ইনটলারেন্স মানে কি? ইনটলারেন্স মানে হচ্ছে ইনটলারেন্স মানে অসহায়তা, সহ্য গুণের অভাব। ইনটলারেন্সের সবচেয়ে ভালো বাংলা হচ্ছে সহ্য গুণের অভাব। সে সহ্য করতে পারে না। কি সহ্য করতে পারে না? কোনো বিশেষ বিচারধারা বা কোনো ব্যক্তির উপরে বিরোধী মনোভাব, আদরের অভাব, কোনো বিশেষ বিচারধারার উপরে আবর্ষিত হয়ে
অনুরক্ত হয়ে আসক্ত হয়ে ব্যক্তি অন্য ভাবধারার মানুষের প্রতি বিভেদ ভাব, প্রেম ভাব বা আদরের অভাব দেখা যায়। ডিকশনারি মিনিং অনেক কঠিন। আদরের অভাব দেখা যায় বা নেতিবাচক নেগেটিভ অ্যাটিটিউড দেখায়, সেটা হলো ইনটলারেন্স। মানে কি, সে অন্যের ভাবধারা, অন্য ভাবধারার কাউকে সহ্য করতে পারছে না। হিন্দু ছেলেকে সে সহ্য করতে পারতেছে না। একটু একটু আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি বারবার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটা ক্লাসের মধ্যে আছি, হ্যাঁ, পরে কথা হচ্ছে। তো এই যে আম, কি যেন বলতে যে থেমে গেলাম, সে অন্য চিন্তাধারার, অন্য মতাদর্শের কাউকে সে সহ্য করতে পারছে না, সব খারাপ। হ্যাঁ, তারা যা কিছু করছে, ভালো কিছু হলেও সে সহ্য করতে পারছে না। আমরা দেখেছি, তাই না? একটু কিছু হলো, যাও জেলের মধ্যে, যাও আয়না ঘরে চলে যাও। তো এই ধরনের বিচারধারা বা এইরকম ব্যক্তিদের সাথে মিলেমিশে থাকাটা কিন্তু মানে খুব কষ্টদায়ক। এরকম আপনি কারোর সাথে কিন্তু মিলেমিশে থাকতে পারবেন না। তো যাক, মানে এই ইনটলারেন্সের মানে যাকে সে খারাপ মনে করে বা ভুল ভাবে, তার সাথে সে মিশতে পারে না, তাকে সহ্য করতে পারে না, তার থেকে দূরে সরে যায়, তার সাথে সম্পর্ক শেষ করে দিতে তার সে কুণ্ঠিত বোধ করে না। তার উদ্দেশ্যই থাকে যে তোমার সাথে রিলেশন শেষ, ফিনিশ। এখন প্রশ্ন হলো, সে কেন এরকম করে? কেন সে এই সম্পর্ক বা নষ্ট করছে বা ইনটলারেন্স হচ্ছে? কোনো বিশেষ চিন্তাধারা বা চিন্তা চেতনা যা তার মনের মতো হয়, তখন সে কঠোর সমর্থক হয়। মনে করেন যে সে মনে করলো যে এই পদ্ধতিটা সঠিক বা এটা অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ, তখন সে প্রতিদিন আম, দেখা যাচ্ছে যে আহ, চাইবে যে সেটার পরিবর্তন, মানে সেটাকে সে কোনো প্রকার চেঞ্জ করতে চাইবে না, পরিবর্তন করতে চাইবে না, মনের মধ্যে ধরে গেছে এবং সেটাকে নিয়ে সামনের দিকে সে অগ্রসর হতে থাকে। তো এই আচরণটাই হচ্ছে ফ্যানাটিক আচরণ। আমরা যেখান থেকে ফ্যানাটিক থেকে আমরা আসছি ফ্যানাটিসিজম। হ্যাঁ, তাহলে ফ্যানাটিসিজম আমরা কি বলছি? অস্টিকামের হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সে পাগলের মতো তার মনে গেঁথে যাওয়া ধারা মেনে চলে এবং ফলো করে, কোনোভাবেই সে সেটাকে পরিবর্তন করতে চায় না। এবং এই কারণে যে সে বিপরীত বিচারধারার প্রতি সে ইনটলারেন্স হয়ে পড়ে। যারাই তার মতের বিরুদ্ধে চলে গেছে তাদের প্রতি সে ইনটলারেন্স হয়ে যাচ্ছে। সে অন্যদের তার সেই চিন্তা চেতনা বা বিচারধারা অনুযায়ী চালাতে চায়, পরিচালিত করতে চায়, আর এই জন্য সে হয়ে ওঠে অ্যানার্কিস্ট। তাহলে বুঝতে পারছেন ফ্যানাটিজম থেকে, ইনটলারেন্স থেকে কি করে অ্যানার্কিস্ট আসে। আমরা দেখতে পাই অ্যানার্কিস্ট যারা, তারা সমাজের প্রচলিত সিস্টেম অনুযায়ী তারা পরিচালিত হতে চায় না, সে অন্যভাবে চলতে চায়। কেননা প্রচলিত সিস্টেম তার কাছে কলুষিত মনে হয়, করাপ্টেড মনে হয়। আমরা অনেক অ্যাক্টিভিটিসকে দেখি, ধরেন যে সে, আমি ব্রড মাইন্ডে বলতেছি, আমি কিন্তু খুব সূক্ষ্ম ইয়াতে যাই না। দুই চারজনের যদি নাম নিই আপনাদের হয়তো খারাপ লাগবে না। ধরেন যে আমরা কনক সারোয়ারের কথা চিন্তা করতে পারি, পিনাকির কথা চিন্তা করতে পারি, আমরা ওই যে কি ওর নাম ভুলে গেলাম, ইলিয়াসের কথা চিন্তা করতে পারি। এরা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যানার্কিস্ট। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ অ্যানার্কিস্ট। এরা মনে করেছে যে সে সময়ের সিস্টেম কলুষিত হয়ে গেছে, দলীয় লোক, দলীয় সবকিছুতে ইয়ে হচ্ছে, ওভার ভ্যালুড টেন্ডারবাজি হচ্ছে, উন্নয়নের নামে হাজার গুণ খরচ হচ্ছে, তাই না? দেশের স্বার্থ বিরোধী বিভিন্ন ধরনের চুক্তি বা ইয়ে হচ্ছে, এটা তারা মনে করছিল। তো তারা কিন্তু তাদের অ্যাক্টিভিটিস দিয়ে তারা চাচ্ছিল যে সেই করাপশন গুলা থেকে দেশ বেরিয়ে আসুক, দেশবাসী মুক্তি পাক, কলুষিত সমাজ ব্যবস্থা শুধরে যাক। হ্যাঁ, মানে অ্যানার্কিস্ট যারা, তারা তাদের মনের পছন্দ সিস্টেম অনুযায়ী সামনের দিকে অগ্রসর কেটে যাবে। এখন ধরেন যে অ্যানার্কিস্ট পার্সন যদি ডানপন্থী হয়, ইসলামপন্থী হয়, তারা চাইবে যে
ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হোক, সর্বস্তরে কোরআন সুন্নাহ বেসিস সমাজ ব্যবস্থা চালু হোক। আর বামপন্থী ধরেন যে মার্কস বা লেনিনপন্থী যারা আছে তারা, তাদের অ্যানার্কিস্টিজম হবে যে তারা সাম্যের ব্যবস্থা থাকবে, রাষ্ট্র সম্পূর্ণ সম্পত্তির মালিক হবে, পার্সোনাল কোনো সম্পত্তি থাকবে না। মানে তাদের মন পছন্দ জায়গা অনুযায়ী তারা কিন্তু সিস্টেমটাকে সামনের দিকে অগ্রসর করাতে চায়, সামনের দিকে নিয়ে যেতে চায়। তাই না? কথাগুলো খুবই রাজনৈতিক। এবং বর্তমান বলবো না, আমি বলবো যে 90-70-এর দশকের পর থেকে কিন্তু এই সিস্টেম গুলো এইভাবে আসে, অ্যানার্কিস্ট গুলো কিন্তু এইভাবেই তৈরি হয়। তো এখন মনে করেন যে একটা সিস্টেমের সবাই করাপ্টেড, হ্যাঁ, ওখানে মাত্র একজন অনেস্ট পার্সন আছে, একজন কি বলবো যে বুঝছে যে সব কিছু ঠিকঠাক চলতে হবে, কিন্তু সবকিছু ঠিক মতো চলছে না। দেখেন গত সময় আমরা কিন্তু দেখেছি যে আমরা সবাই বলে না ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, হ্যাঁ, কিন্তু কিছু মানুষ মনে করেছে যে না, যেটাকে ভালো বলতেছে সেটা তো আর ভালো না। তো এরকম পরিস্থিতিতে ভালো থাকার উপায় হচ্ছে অনেস্ট পার্সনটাকে, তার মতো মানুষ মানে তারা থাকুক, বাকি লোকজন তাদের মতন করে মানে যদি ওই অনেস্ট পার্সন যদি ভালো থাকতে চায়, যদি জেল জরিমানাকে অ্যাভয়েড করতে চায়, তাহলে তার কি হতে, আমি আমার মতন থাকি, আমার মতন যারা আছে তারা আমার মতনই থাক, আর যারা ঘুষ খাচ্ছে, অন্যায় করছে, হ্যাঁ, তারা অবিচার করছে, তারা তাদের মতন চলতে থাকে। এরকম যদি করে তাহলে কিন্তু তার আর কোনো সমস্যা হয় না, তাই না? আপনি অন্যায়ের প্রতিবাদ করলেন না, জুলুম হলো না, 15-20 বছর ধরে যেটা যেভাবে আছে সেভাবে চলতে দিলেন, আপনার কিছু হবে না। কিন্তু যখনই এই পার্সন মনে করা শুরু করবে আমি তো ইমানদার, ইমান মানে ধর্মীয় ইমানদারের কথা বলতেছি না, আমি নীতিবান, মোরাল, হ্যাঁ, এবং আমি যেটা আমার ইমানদারি এটা হচ্ছে সবচেয়ে উত্তম, আর এই জন্য যেহেতু উত্তম এই জন্য সবাইকে আমার মতন ইমানদার হতে হবে, তখনই দেখা যায় যে তার সাথে সমাজের মানুষের অন্যদের বিভেদ তৈরি হয়ে যায়, লড়াই তৈরি হয়ে যায়। পিনাকি তো এক সময় আমাদের রাজশাহী মেডিকেল কলেজেরই, সেখানে ছিল, এখানে ইয়ে করেছে। কনক সারার এই 21-এ টেলিভিশনে বা ইলিয়াস, এদেরই তো ছিল। পরে যখন তাদের মধ্যে ওই জায়গাটা আসছে যে না আমার ইয়েটা এরকম, তখনই কিন্তু সরকারের সাথে তার একটা ক্ল্যাশ তৈরি হয়ে যাচ্ছে। আমি ব্রড স্পেকট্রামে বোঝানোর জন্য উদাহরণগুলো নিচ্ছি, এগুলা পার্সন হিসাবে নিয়েন না প্লিজ, বা অন্যভাবে কোট করেন না, আমি বোঝানোর জন্য করছি, জাস্ট আপনারা বোঝেন মেডিসিনটা যাতে প্রয়োগ করতে পারেন এই জন্য। তারা যখন আওয়াজ তুললো তখনই কিন্তু তাদেরকে চেপে ধরলো, তারা কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়ে গেল, তাদের মধ্যে লড়াই শুরু হলো, ঝগড়া শুরু হলো, তাই? তো এই পরিস্থিতিকে আমরা বলি হচ্ছে ইনটলারেন্স। হ্যাঁ, ইনটলারেন্স পাচ্ছি, ফ্যানাটিজম পাচ্ছি। তো ফ্যানাটিজম হচ্ছে, কেন ফ্যানাটিজম? কারণ ইমানদারির প্রতি তার বিচারধারা, ইমানদারি বলতে বুঝালাম ন্যায়, মোরাল, এর প্রতি অনেক কঠোর এবং অটুট থাকে, এবং সে যুগের সাথে পরিবর্তন হতে চায় না। খুব ভালো সচিব, আমলা, অনেক বড় মাপের, জীবনেও সচিব হওয়ার আগ পর্যন্ত জীবনে একটা টাকা পর্যন্ত হাতে ছুঁয়ে দেখেনি, পরে যে দেখছে যে না এখানে তো সব এরকমই, আমাকে এটাই করতে হবে, সে গা ভাসায় দিচ্ছে, অনেক টাকা করেছে, কারি কারি টাকা করেছে, অনেক কিছু করে ফেলতে পেরেছে। কিন্তু সে যদি ফ্যানাটিসিজমের মধ্যে থাকতো তাহলে সে কিন্তু পরিবর্তন করতে পারতো না, স্রোতে গা ভাসাতে পারতো না। যখন যখন তখন সে চাইবে আর নিজেকে বদলাবে, তা কিন্তু পারতো না। তাহলে তার এই মানসিকতাকে আমরা কিন্তু রুব্রিক্স হিসাবে যদি চিন্তা করতে পারি তাহলে কি কি পেতে পারি? সে হলো আর্ডেন্ট। দেখা যাচ্ছে যে বস যেটা বলেছে তার কাছে মনে হয়েছে অন্যায়, সে কিন্তু সেখানে প্রতিবাদ করেছে, সেখানে রুখে দাঁড়াইছে, না হলেও দাঁড়ানোর সাহস না হলেও সে ওখানে আছে না আমি এটা পারবো না, আপনি অন্য কাউকে দিয়ে করায় নাই। তাহলে এটা হলো আর্ডেন্ট রেভুলারিস্ট। ডিফাইন
তাই না? সব কিন্তু এই খুব কাছাকাছি, খুবই কাছাকাছি চিন্তা চেতনার জায়গা। আমি রুব্রিক্স গুলা দিয়ে দিচ্ছি। তো এইটা হলো তার একটা বিশেষ ব্যবস্থা। কোনো আহ, কাজ বা বিচারধারার প্রতি এরা অনেক বেশি উৎসাহ এবং বিশ্বাসের সাথে নিবেদিত থাকে। এরকম ব্যক্তি অনেক জোশেলা হয়, তাদের মধ্যে চিন্তাধারা, শক্তি, মানে তাদের এই চিন্তাধারা, চিন্তা চেতনা, তাদের যে থিঙ্কিং, ওয়ে অফ থিঙ্কিং, এটাই মূলত তাদের মধ্যে মানসিক শক্তি বাড়ায়, ফিজিক্যাল স্ট্যামিনা বাড়ায়, এবং সে অন্য কাউকে এ পথে আনার চেষ্টা করবে। এটা করবেই, শুধু নিজেই থাকবে না, অন্যদেরকেও নিয়ে আসবে। কারণ আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম কষ্টিকাম অন্যের জন্য, তাই না? অন্যের ভালো চিন্তা করে, আমার ক্ষতি হোক হোক, আমি অন্যের জন্য ভালো করবো। এটা আমার প্রথম দিনের প্রথম কথা। তো সবার প্রথমে, মানে সব সময় তার মনের মধ্যে কাজ করে যে ওই থিঙ্কিং অনুযায়ী আমাকেও আগাতে হবে, এবং অনেক জোশ থাকে এবং পূর্ণ সমর্থন থাকে। সে তার কাজে মননে, মস্তিষ্কে, অর্থাৎ পুরা নিষ্ঠার সাথে সম্পূর্ণ করার চেষ্টা করে তার ওই থিঙ্কিংটাকে। তার মনের মধ্যে 24 ঘন্টা ওই কাজ নিয়ে চিন্তা ভাবনা চলতে থাকে, ওই কাজকে তার চিন্তা অনুযায়ী করতে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে তার মনে ধরে গেছে যে আপনি যখনই তার বিরুদ্ধে যুক্তি দিতে থাকেন না কেন, যে কোনো যুক্তি দেন, এই ছেলেটাকে আমি যত যুক্তি দিয়েছি, ও আমাকে হুরের কথা বলতেছে, হ্যাঁ, যে মরার পরে আপনি হুর পাবেন, হুরের বর্ণনা গুলো দিচ্ছিল। তো যাক, তো আপনি তাকে, তার বিরুদ্ধে যতই যুক্তি দিতে থাকেন না কেন, সে তার মত অনুযায়ী বিষয়টাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে। হ্যাঁ, সেভাবে সে যা করেছে, সে মনে করে আমি যা করছি সবই ঠিক। কাজ করার জন্য তার মধ্যে অনেক স্পৃহা থাকে, অন্য কোনো কাজ করার তুলনায় তার চিন্তা প্রসূত কাজকে সে বেশি গুরুত্ব দেয়। সে যেটা থিঙ্কিং করে রেখেছে, মাথার মধ্যে যেটা রেখেছে, সেটাকে অনেক গুরুত্ব দেয়। প্রয়োজন হলে সে কাজটি করার জন্য অন্য কাজগুলোকে বাদ দিয়ে দিতে পারে। এই ছেলেটা যেরকম, দেখ পড়ালেখা বাদ, আমি এখন সংগঠনের কাজ করব, ওই ব্যক্তি পুরো ব্যক্তিত্বের উপরে কাজটি, মানে তার ওই থিঙ্কিংটা একদম ছেয়ে যায়। তার প্রথম দিনই বলেছি, তার অ্যাক্টিভিটিজ এর মধ্যে, কর্মধারার মধ্যে ওই জিনিসটাই ফুটে ওঠে। তার মস্তিষ্কে সবসময় এটা চলতে থাকে যে এটা আমার কাজ, এটা আমাকে করতে হবে। অর্থাৎ সে কাজ তার পূর্ণ ক্ষমতা এবং মেহনতের সাথে এবং সাথে সাথে ইমানদারির সাথে করে। সে প্রাণপণে চেষ্টা করতে থাকে, কেননা যদিও পরিস্থিতি তার ক্ষমতা থেকে বেশি শক্তিশালী হয়ে পড়ে, তারপরও সে চেষ্টা করবে। তার অপোজিট, হ্যাঁ, দেখা যাচ্ছে যে সেটা হতে পারে কোনো একটা সংস্থা, কোনো একটা অসুস্থতা, অথবা কোনো ব্যক্তি, যাই হোক না কেন, তার থেকে যতই শক্তিশালী হোক না কেন, তার সাথে লড়াই চালিয়ে যায়। এটা মানে শুধুমাত্র পলিটিক্যাল বিষয় ধরে নিন না, শুধুমাত্র ধর্মীয় বিষয় ধরে নিন না, এটা কিন্তু পুলিশও হতে পারে, কথা কথা একটা অসুখও হতে পারে, অসুখ নিয়েও এই ভাবনা থাকতে পারে। ঠিক আছে, আমরা উদাহরণ দেখবো অসুখ নিয়ে কিভাবে আমরা এটা নিতে পারি। তো এই ভাবনাই কেবল কোনো বিশেষ কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটা তার বিশেষ কোনো বিচারধারার প্রতিও হতে পারে। যেমন ধরুন, কোনো ব্যক্তি কোনো মতাদর্শকে মানছে, তখন সে সকল পরিস্থিতিতে একই কথা বলতে থাকে। সে মতাদর্শের পক্ষে সকল প্রকার কথা শুনতে পছন্দ করবে, এবং সে চেষ্টা করবে যে প্রত্যেক মানুষ সেই মতাদর্শের সপক্ষে চলতে থাক, চিন্তা চেতনাগুলো তার মতন করে করুক। হ্যাঁ, আমি একটু আগে যে কাজটার কথা বলেছিলাম, এই যে মানে ছেলেটার কথা বলেছিলাম, হ্যাঁ, ছেলেটা কি পুরোপুরি ইসলামিক স্টেট তৈরি, যে তার মতাদর্শ আইএস থেকে নিয়েছিল, যে সে বাংলাদেশে এটা করে ফেলবে, এবং সে অন্যদের মধ্যেও তার মতাদর্শ ছড়াতে চেয়েছিল, যারা নামে মুসলমান, হ্যাঁ, তাদের মধ্যে সেই অনুভূতিটা ঢুকাই দেওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, শিক্ষা ব্যবস্থা শিরকি, এটাকে আপডেট করতে হবে, রাষ্ট্র ব্যবস্থা করাপ্টেড হয়ে গেছে, এটাকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ, আমাদেরকে জিহাদ করতে হবে। আর এই কার্যক্রমকে সে করার জন্য প্রতিদিন রাত সে অনেক শ্রম দিতে থাকে। হ্যাঁ, এবং তার বাবার ইয়াতে সে ল্যাপটপে সে
হাজার হাজার বই ডাউনলোড করেছিল, বুঝছেন, নিয়ে বই পড়তো, রাত্রেবেলা বাপ মা ঘুমাই গেলে বই পড়ে পড়ে রিসার্চ করতো। হ্যাঁ, এবং তার এই যে স্কুলের পড়ালেখা সেটাও সে বাদ দিয়ে দিয়েছিল, এবং তার এই মতাদর্শ প্রতিষ্ঠা করতে সে মানে সম্পূর্ণভাবে ডেডিকেটেড ভাবে পূর্ণাঙ্গ স্পৃহার সাথে সে লেগেছিল। এটাই হলো, কি বললাম, রুব্রিক্সই হবে, এটা হলো আর্ডেন্ট। হ্যাঁ, মানে মনে রাখতে হবে এই কস্টিকামের ক্ষেত্রে যে যে বিষয়টা তার মাথার মধ্যে আছে ওইটা ছাড়া তার মধ্যে আর কিছু থাকে না, একদম মেনিয়াক হয়ে যায়। ঠিক আছে, গতদিন আমি আরেকটা জায়গায় বলছিলাম ডিসগাস্ট উইথ ডিসকারেজমেন্ট, এই একটা রুব্রিক্সের কথা বলতেছিলাম, আপনাদের কি মনে আছে কিনা জানি না। সেইটা বলার আগে ইমপ্রুভেন্ট তো বুঝলেন, ইমপ্রুভেন্টটা বুঝেছেন না, যে কি বললাম, ইমপ্রুভেন্টটা কি একটু আগে তো বললাম, বলেন দেখি, বলেন বলেন। বর্তমান ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা থাকবে না। বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা থাকে না। ভবিষ্যতের মূল বিষয় হলো ভবিষ্যতের সে কোনো পরোয়া করে না। মানে ইমপ্রুভেন্ট পার্সন আপনার খুব সহজেই নেবেন, এদের কোনো সেভিংস থাকে না, এদের চিন্তা ধারণার মধ্যে এরা কথা বলতে বলতে, নট অনলি ইমপ্রুভেন্টে শুধুমাত্র কস্টিকাম নয়, আরো মেডিসিন আছে। এরা বৃদ্ধ বয়সে যে আমার সঞ্চয় রাখতে হবে, সে সময় আমার কাজে লাগবে সঞ্চয়গুলা, ওই সঞ্চয় পর্যন্ত এই ব্যক্তি করে না। এইটাকে আপনারা ইমপ্রুভেন্ট চিন্তা করবেন। ঠিক আছে, তো গতদিনের আলোচনায় আমরা দেখতেছিলাম যে একটা সময় সে যখন আর পারতেছিল না, পরিবর্তন করতে পারতেছিল না, তখন লোকজন তার কথা শুনে না, বরং উল্টাপাল্টা বলে, পিঞ্চিং করে। তো তখন সে কি হইতো, অনেক বেশি অ্যাঙ্গুইশ হয়ে পড়তো, অনেক দুঃখী থাকতো। হ্যাঁ, সে তো পুরো ডেডিকেটেড, ইমানদারির সাথে মেহনত করে আর্ডেন্ট ভাবে সবকিছু বদলাতে চায়, কিন্তু বর্তমান স্থিতিতে সে কিছুই করতে পারছে না, তাই তার ওই পরিস্থিতি ভালো লাগছে না, সে সেখান থেকে বিরক্ত হয়ে গেছে, তার কাছে মনে হয়েছে এটা বদলানোটা জরুরি। তো এই যে বদলানো জরুরি, এই যে বদলানো জরুরি, ডিসগাস্ট ফিলিং, এটা বলে ডিসগাস্ট ফিলিং। হ্যাঁ, ডিসগাস্ট বলে ডিসগাস্টিং। হ্যাঁ, ডিসগাস্টিং, ওর কথা আনো না, ডিসগাস্ট বলি না আমরা, তার মানে কি ওটা আপনার পছন্দ হচ্ছে না, ওটা বদলানোর দরকার। হ্যাঁ, সেটাকে সে বদলানোর জন্য, মানে তার যে স্ট্যান্ডার্ড, তার যে মান্যতা আছে, হ্যাঁ, সেই অনুযায়ী সে ভালো করার যে চেষ্টা করছিল, কিন্তু লোকজনকে তো সে তার মতন করে বদলাতে পারছে না। কারণ এটা খুবই স্বাভাবিক, আমি যতই বলি, যারা প্যাটার্ন ইউজ করেন, যারা ওই রকম অসুখের নাম শুনে দেন, তারা কি ইয়ে করবেন? তারা বদলাবেন না, তাই না? এই যে সমাজের মানুষও কিন্তু বদলায় না। তো এরকমটা ধীরে 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 তার মানে সংঘর্ষ করতে করতে তার শক্তি কমে যায়। হ্যাঁ, যতক্ষণ ধরে সে লড়াই চালিয়ে যাচ্ছে, এতে দেখা যাচ্ছে লড়াই চালাতে চালাতে একটা সময় সে ক্লান্ত হয়ে পড়ে। ওভারঅল কস্টিকাম হলেও তো সে একজন হিউম্যান বিং, কখনো না কখনো তার উৎসাহ উদ্দীপনা ঠান্ডা হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। সে তার ওই যে লড়াইয়ের সাহসটা সে হারিয়ে ফেলে। এই রকম অবস্থার রূপদৃষ্ট হচ্ছে ডিসগাস্ট উইথ ডিসকারেজমেন্ট। হ্যাঁ, এই রূপদৃষ্টটা লিখে নেন, ডিসগাস্ট উইথ ডিসকারেজমেন্ট। তো এত কিছু করার পরেও সে কিন্তু প্রয়াস বজায় রাখে। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আমাদের এক ভদ্রলোক, সে হচ্ছে ড্রাঙ্ক করে, মানে ড্রিঙ্ক করে আর কি, প্রচুর মানে ড্রিঙ্ক করে, পরলোক পার্টি। তো তার ছেলের কথা বলি, তার ছেলের কাছে মনে হয় যে বাবার এইরকম মদ খাওয়াটা, এই ধরনের আচরণটা, এটা ঠিক না। সে বাইরে খাচ্ছে খাচ্ছে, খেয়ে দে বাইরে ইয়ে করছে, কিন্তু বাসায় এসে খাচ্ছে। আমার তো ছোট ভাই বোন আছে, এই ছোট ভাই বোন, বাসায় মহিলারা, তাদের উপরে কিন্তু এটা একটা নেতিবাচক প্রভাব পড়ছে, একটা গভীর প্রভাব ফেলছে। এই জন্য সে তার বাবার এই স্বভাবটা চেঞ্জ করার জন্য চেষ্টা করতে থাকে। তো চেষ্টা করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ে। এখন সে তার বাবাকে আর কিছু বলার সাহসও রাখে না। আবার বাবার এরকম আচরণে সে অনেক দুঃখী, কারণ তার কাছে তার বাবার এই ধরনের আচরণকে অনেক নোংরা মনে হয়, ডিসগাস্ট। মদ খাচ্ছে,
যাচ্ছে বাসায় বসে থেকে। আমার ছোট ভাই আছে, ছোট বোন আছে, আমার ভাবি আছে, আমার ভাস্তা আছে, ভাস্তি আছে, তাদের সামনে এটা নোংরা আচরণ। আর সে এক মুহূর্তের জন্য সে যখন এটাকে সহ্য করতে পারবে না, মানে সহ্য তো করে আসছিল, বাবাকে সংশোধন করার চেষ্টাও করতেছিল, কিন্তু একটা পর্যায়ে যখন আর পারছে না, এরকম সিচুয়েশন, এখন তার কাছে ডিসগাস্ট মনে হচ্ছে। তাহলে এইটা হচ্ছে ডিসগাস্টিং, ডিসগাস্টিং উইথ ডিসকারেজমেন্ট, ডিসগাস্ট উইথ ডিসকারেজমেন্ট। তো এই যে মানে ছেলের কথা বললাম, এইখানে কিন্তু আরেকটা জিনিস, আরেকটা রুব্রিক্সের কথা আমরা ভাবতে পারি, এটা হচ্ছে হরিবল থিংস, হরিবল থিংস এফেক্ট হার প্রোফাউন্ডলি। এখানে দেখেন রুব্রিক্সটা দেখেন, রুব্রিক্সের স্ট্রাকচার আমাদের বোঝা দরকার। হরিবল থিংস কমা স্যাড স্টোরিজ, মানে আইদার হরিবল থিংস অথবা স্যাড স্টোরিজ, তাই না? আমরা স্যাড স্টোরিজ দিয়ে শিখেছিলাম হচ্ছে ক্যালকেরিয়া কার্ভে, তাই না? ক্যালকেরিয়া কার্ভে কি হয়, একটা আমি ওই যে আমার একজন পেশেন্টের কথা বলেছিলাম, যেই মাত্র সে দেখলো যে সে কোভিড পজিটিভ হয়ে, আরে বাবা কি হয়ে গেল, অ্যাঙ্গুইশ লেভেলে ছিল, তাই না? তো ওই যে স্যাড স্টোরি, ওইটা ছিল তার কাছে, ওটা তার কাছে ছিল হরিবল থিংস। আবার ক্যালকুলেটর কি দেখেছিলাম যে কেউ মারা গেলে তার মধ্যে ক্যালকুলেশন বেড়ে যাচ্ছে, এগুলো তো স্যাড স্টোরিজ। তো এইরকম এখানে হয়। এই রুব্রিক্সের অর্থটা কি? এর অর্থ হলো ভয়াবহ স্থিতি বা কাহিনী বা ঘটনা তার মনে অনেক খারাপ ভাবে প্রভাবিত করে। এই ভয়াবহ কাহিনী বা ঘটনা, যে বাবা মদ খেয়ে আসতেছে, এখন ওপেনলি খাচ্ছে, আগে তো দরজা বন্ধ করে খেত। এই ভয়াবহ কাহিনী বা ঘটনা অন্য কারো উপরে হওয়া অন্যায়ের সাথে সম্বন্ধযুক্ত। ছোট বাচ্চাদের সামনে মদ খাওয়াটা অবশ্যই ন্যায়সঙ্গত না, অন্যায়, তাই না? আরো কি কি অন্যায় হয় আমাদের বাসায়? এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম কাজের মেয়েটার উপর কি নির্মম অত্যাচার, বাচ্চাদেরকে নানান ধরনের খারাপ কাজ করা। আমার এখানে এক ইয়ে আছে, তার বাবা ছেলেকে দিয়ে মদ কিনে নিয়ে আসায় মদের দোকান থেকে। হ্যাঁ, ছোট্ট ছেলে 7-8 পড়ে। ডেফিনেটলি এটা খারাপ কাজ। কোন শক্তিশালী লোক যখন কোন দুর্বলের উপরে অত্যাচার করতেছে, হ্যাঁ, এই জিনিসগুলো তার কাছে অন্যায়, হ্যাঁ, এই জিনিসগুলো তার কাছে ভয়াবহ, এই জিনিসগুলা এফেক্ট হার প্রফাউন্ডলি, তার মধ্যে অনেক বেশি এফেক্ট করে। হ্যাঁ, এসব শুনে সে অনেক ব্যথিত হয়, এবং কস্টিকামের লাইফে যখন এরকম কিছু চলে আসে তখন সে তা বদলানোর চেষ্টায় লেগে পড়ে। অর্থাৎ কস্টিকাম কোনো প্রকার অন্যায়, অত্যাচার, দোষ বা ত্রুটি ব্যবস্থাকে সহ্য করতে পারে না, তার পুরোপুরি বদলানোর চেষ্টা সে করতে থাকে। আর এই ধরনের উৎসাহপূর্ণ ব্যবস্থার কারণে তার মস্তিষ্ক অনেকভাবে, কারণ সে একটা স্টিমুলেটেড হয়ে যায়, যে বললাম আর্ডেন্ট, ডেডিকেটেড হয়ে যাচ্ছে, প্যাশনেট হয়ে যাচ্ছে। যখন প্যাশনেট হয়ে যাচ্ছে তখন কি মস্তিষ্ক অনেক বেশি কাজ করে, খেয়াল করে দেখবেন, অনেক বেশি আগ্রহ তৈরি হয়ে গেছে আপনার, তখন দেখবেন যে অটোমেটিক ফিজিক্যালি মেন্টালি আপনি কাজ করার স্পিড বেড়ে যাচ্ছে। সে তখন হৃদয় দিয়ে কাজ করছে, তাহলে সব কিছু তো তখন কি হয়, আপনি যখন কোনো কাজ হৃদয় দিয়ে করবেন, হার্ট থেকে বাই হার্ট রেট করবেন, তখন সবকিছু ভালো হবে। সুতরাং এই ধরনের উৎসাহপূর্ণ ব্যবস্থার কারণে মস্তিষ্ক অনেক ভালো কাজ করতে থাকে। তো এই নিয়ে আমাদের অনেকগুলা রুব্রিক্স আছে, আমি আগামীকালকে এই রুব্রিক্স গুলো নিয়ে আলোচনা করব। এক গাদা রুব্রিক্স আছে, আমরা এই রুব্রিক্স গুলো অল্প অল্প করে দেখবো, তারপরে আবার ফিলিংস এর মধ্যে চলে যাব কস্টিকামের, তারপরে 4-5টা কেস দেখবো, দেখে কস্টিকাম শেষ করে ফেলবো। তো ঠিক আছে, এই পর্যন্তই।